আমরা যে কথাটা সবসময় শুনি, আপনারা বলেন যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে বিজেপির। এখন আপনাদের দলের অন্দরে কিন্তু শওকত মোল্লা সঙ্গে যার দ্বন্দ্ব, তার নাম একদম প্রকাশ্যে চলে এলো, কি বলবেন এই বিষয়ে? শওকত মোল্লার নেত্রীর নাম জিজ্ঞাসা করুন। আর যার কথা বলছেন, কার কথা বলছেন? আরাবুলদা। আরাবুলদার নেত্রীর নাম জিজ্ঞাসা করুন, উত্তরটা একই আসবে, মমতা ব্যানার্জি। শওকত মোল্লার ক্যাপ্টেনের নাম জিজ্ঞাসা করুন, আর আরাবুল ইসলামের ক্যাপ্টেনের নাম জিজ্ঞাসা করুন, উত্তরটা একই আসবে, অভিষেক ব্যানার্জি। দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বটা যদি কোথাও বোঝাবুঝির অবকাশে, কোথাও ভুল বোঝাবুঝির জায়গা থেকে থাকে, সেটা হচ্ছে নিজেদের আভ্যন্তরীণ একেবারে সেই অঞ্চলে স্থানীয় রাজনীতির প্রেক্ষিতে। দলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে আমার অন্তত মনে হয় না। যেটা স্থানীয় রাজনীতির প্রেক্ষিতে অনেক সময় কোনো কোনো বিষয়ে মতের অমিল হয়। আজকে যে ঘটনা আপনারা বলছেন, এটা ঘটনা। শওকত মোল্লা দলের নেতা, গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত বিধায়ক, তিনি একাধিক দায়িত্ব তার উপরে। আবার আরাবুল ইসলাম যখন তৃণমূল কংগ্রেস 29টা এমএলএ হয়ে গিয়েছিল, বিরোধী দল আমরা হতে পারছিলাম না যতক্ষণ না বনগাঁয় উপনির্বাচন হয়ে সৌগত রায় জিতেছিলেন, 30 জন হয়েছিল, তারপরে অফিসিয়ালি আমরা বিরোধী দলের স্বীকৃতি পেয়েছিলাম। সেই সময় ভাঙড় থেকে জেতা বিধায়কের নাম ছিল আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলো সত্যতা ছিল। দল তাকে কখনো সাসপেন্ড করেছে, আবার সাসপেনশন রিভোক হয়েছে। কিন্তু আরাবুল ইসলামেরও নিশ্চিতভাবে দলের প্রতি অবদান আছে। আবার শওকত মোল্লার অবদানও দলের প্রতি রয়েছে, কারণ আজকে দল দক্ষিণ 24 পরগনায় যে বিশাল ব্যাপ্তিতে দল পৌঁছেছে, অবশ্যই শওকত মোল্লারও তাতে অবদান আছে। অবদান আরাবুল ইসলামেরও রয়েছে, অবদান শওকত মোল্লারও রয়েছে। স্থানীয় রাজনীতির প্রেক্ষিতে কোথাও কোথাও ঘটিবাটিতে ঠোকাঠুকি লাগতেই পারে, কিন্তু তার মানে এই নয় এটা দলের গোষ্ঠীদ্বন্দ্ব। এটা ব্যক্তির সাথে ব্যক্তির মতের বিরোধ, মতের অমিল। সে তো সিপিএমে বুদ্ধদেব ভট্টাচার্য ভার্সেস সুভাষ চক্রবর্তী, বড় বড় ওই মুখ্যমন্ত্রী বনাম পরিবহন মন্ত্রীর দ্বন্দ্ব দেখেছি আমরা। সেই তুলনায় এটা কিছুই নয়। সংসারে থাকলে ভাইয়ে ভাইয়েও ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়েও ঠোকাঠুকি লাগে, কিন্তু যখন পরিবার বিপদে পড়ে তখন দুই ভাই এক হয়ে পরিবারের পাশে দাঁড়ায়। আগামী দিনেও তাই হবে। এবং সেখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বলছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সামনে চলে এসেছে। অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের দিকে না তাকিয়ে ও নিজের দলের দিকে তাকাক। অধীরের জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কংগ্রেসকে এ রাজ্যের বুকে বিধানসভায় শূন্য পরিণত করে দেওয়া। যে দলটির ঐতিহ্য রয়েছে পশ্চিমবাংলাকে একাধিক মুখ্যমন্ত্রী উপহার দেওয়ার, যে দলটার ঐতিহ্য রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মূলত যে দলটার কাঁধে ভর করে, সেই শতাব্দী প্রাচীন দলকে একটা রাজ্যের বুকে প্রায় স্বাধীনতার পর থেকে 3 দশক কার্যত একটা রাজ্যে সরকার চালানোর অভিজ্ঞতা যে দলটার, সেই দলটার রাজ্য সভাপতি হয়ে অধীর চৌধুরী বিজেপির দালালি করতে করতে এমন জায়গায় নিয়ে গেছেন যে জাতীয় কংগ্রেসকে উনি রাজ্যে শূন্য করে দিয়েছেন। অধীর চৌধুরী অন্য দলের দিকে তাকানোর আগে নিজের দলের দিকে তাকান। আবার অধীর চৌধুরীও বলেন আপনারাই আরএসএস এর দালালি করেছেন, তাই জন্য বিজেপি এতগুলো সিট পেয়েছে। আরএসএসের দালালি অধীর চৌধুরী যেবার করেছিল, যেবার জিতেছিল, সেবার বিজেপি এ রাজ্যে 18টা সিট পেয়েছিল। আর যেবার অধীর চৌধুরী হারলো, সেবার বিজেপি এ রাজ্যে 12টা সিট পেল। তাহলে বুঝে দেখুন কে আরএসএসের দালালি করেছে আর কে করেনি। সেখানে এসে কিন্তু শুভেন্দু অধিকারী মন্তব্য করছে যে এই রাজ্যেও হিন্দুরা অত্যাচারিত, একটি ভিডিও প্রকাশ্যে এনেছে ডালখোলার, সেখানে নারীরা অত্যাচারিত। দেখুন, শুভেন্দু অধিকারী কারুর না। শুভেন্দু অধিকারী না হিন্দুর, শুভেন্দু অধিকারী না মুসলমানের। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের ছিল ও না তৃণমূলের ছিল, আজকেও বিজেপিতে গেছে ও না বিজেপির। ও ওর নিজের পলিটিক্যাল উদ্দেশ্য স্যাটিসফাই করা ছাড়া শুভেন্দু অধিকারীর আর কোনো ধরনের পলিটিক্যাল এজেন্ডা নেই। ও যদি দেখে যে তৃণমূলে থেকে ওর কাজ হচ্ছে না, তাই ও বিজেপিতে গেছে। বিজেপিতে থেকে যদি বোঝে ওর কাজ হবে না, তাহলেও আগামী দিন এসইউসিআইতে যাবে, দরকার পড়লে সিপিআই এমএলএ যাবে। শুভেন্দু নিজের পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ চড়া ছাড়া শুভেন্দু আর কোনো কিছু বোঝে না। তার জন্যই পাশের বাড়ি কাকুকে বাবা বলে ডাকতো শুভেন্দু অধিকারী 2 মিনিট সময় লাগে না। যে 2019-এ বলেছিল মোদি হাটাও দেশ বাঁচাও, সে গিয়ে 2020 সালে গিয়ে সেই নরেন্দ্র মোদী অমিত শাহর পায়ে ডাইভ মারে। যে নিজে বলেছিল মোদি অমিত শাহ সিবিআই ইডি লাগিয়ে এজেন্সি রাজনীতি করে, সেই শুভেন্দু এখানে এসে বড় বড় রোজ ডায়লগ দেয় যে আজকে ইডির রেড এখানে হবে, আজকে সিবিআই রেড এখানে হবে।
আগে ওকে শুভেন্দুকে জিজ্ঞাসা করুন, এই বড় বড় বাতেলা দিচ্ছে, 28 জন বিধায়ক অফিসিয়ালি যোগাযোগ রাখছে অভিষেক ব্যানার্জির সাথে বিজেপি ছেড়ে আসবে বলে। 28 জন বিধায়ক, 77 নিয়ে এসেছিল, 65-তে নেমেছে, আরও 28 চলে গেলে লিডার অফ অপোজিশন পোস্টটা থাকবে তো? শুভেন্দুর দলের মধ্যে শুভেন্দুর বিরুদ্ধে যা ক্ষোভ, শুভেন্দুকে আগে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ও জানে এই প্রশ্নগুলোর কোনো উত্তর শুভেন্দুর কাছে নেই, তাই জন্য এরকম বাজার গরম ডায়লগ। আর হিন্দু মুসলমান, ভারতবর্ষের রাজনীতি ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষের সংবিধান সেকুলার, ওরা হিন্দুর মুসলমানের ভোট ভাগাভাগি করতে চায়, ওরা দলিতের সাথে উচ্চবর্ণের ভোটে ভাগাভাগি করতে চায়, কিন্তু দেশের সংবিধান সেই পারমিশন দেয় না। ভারতবর্ষে বি.আর. আম্বেদকরকে এখনও সাভারকারের থেকে বেশি মানুষ পছন্দ করেন, তাই জন্য ওরা আম্বেদকরকে অপমান করে, তাই জন্য ওরা সংবিধান বদলাতে চায়। আর ভারতবর্ষের মানুষ এই বিপদটা অনুধাবন করে বলেই ভারতবর্ষের মানুষ আপকি বার 400 পার হুঙ্কার দেওয়া বিজেপিকে 240-এ নামিয়ে দেয়। এই শুভেন্দুর মতো অবিমৃষ্যকারী নেতৃত্ব বিজেপির মাথার উপর যত থাকবে তত তৃণমূল কংগ্রেসের লাভ। যত শুভেন্দুর মতো নেতৃত্ব বিজেপির মাথার উপর থেকে এই ধরনের চ্যাটাং চ্যাটাং ডায়ালগবাজি করবে, তত বিজেপি 18 থেকে 12 হয়েছে, বিজেপির আগামী ভবিষ্যৎ হবে সিপিএম। সিপিএম যেরকম 0 থেকে মহাশূন্য হয়েছে, 19-এ 0, 21-এ 0, 24-এ 0, হ্যাট্রিক করে মহাশূন্য হয়েছে, বিজেপি আপাতত সিপিএমের পথে চলছে। 18 থেকে 12, পরের দিন 12 থেকে 6, তারপরে 0 হবে। সিপিএমের পরিণতি অবধারিত হচ্ছে বিজেপির জন্য। তাই শুভেন্দু এই ধরনের গরম গরম ডায়লগ দিয়ে এত বড় বড় কথা বলছে। বাংলাদেশি হিন্দুদের বাঁচানোর জন্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক কী পদক্ষেপ নিয়েছে? বাংলাদেশে যদি হিন্দুদের উপর নির্যাতন হয়, মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছে প্রয়োজনে একটা রুটি ভাগ করে খাবো। শুভেন্দুর নেতা, কোন নেতা গিয়ে এই কথা বলেছে? অমিত শাহ কবে বাংলাদেশ নিয়ে একটা কথা বলেছে? নরেন্দ্র মোদী কয়, হ্যাঁ বিদেশ মন্ত্রকের সচিব একবার বাংলাদেশে গেছেন বৈঠক করতে। আমরা তো এই স্ট্যান্ডে দেশের সরকারের সাথে রয়েছি। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে বারবার বলেছেন যে প্রশ্নটা যখন আন্তঃরাষ্ট্রীয় তখন সেখানে আমরা সবাই ঐক্যমত, আমরা দেশের সরকারের সাথে রয়েছি। কিন্তু শুভেন্দুর দলের নেতারা কি ভূমিকা পালন করেছে বাংলাদেশ ইস্যুতে? গুজরাটের ব্যবসায়ীরা, তুলোর ব্যবসায়ীরা সুতো পাঠাচ্ছে, হিম্মত হবে শুভেন্দুর বলার যে গুজরাটের ব্যবসায়ীদের বাংলাদেশে রপ্তানি না করতে? এ রাজ্য থেকে বর্ডার দিয়ে সব ট্রাক পণ্য ঢুকছে বাংলাদেশে, কোত্থেকে আসছে? কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভাল দিচ্ছে কেন বাংলাদেশকে আলু পেঁয়াজ পাঠানো সস্তা ধরে? এত বড় বড় ডায়লগ দিচ্ছিল হাসপাতাল নিয়ে, মেডিকেল ভিসা কেন বন্ধ করতে পারেনি কেন্দ্রীয় সরকার? তার দায়িত্ব কে নেবে? শুভেন্দুর দল নেবে না অন্য কেউ নেবে? কেন্দ্রের সরকারটা কাদের হাতে? ওই সব গরম গরম বাতেলাবাজি দেওয়ার আগে শুভেন্দুকে এটা বুঝতে হবে যে দরকার পড়লে আগে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে। যদি সেটা না নেন তাহলে বুঝতে হবে রাবড়ি পলিটিক্স হচ্ছে, নিচ থেকে গরম আগুন দেওয়া হচ্ছে, ওপর থেকে ফু দিয়ে ঠান্ডা করা হচ্ছে। আর সেখানে আপনি বলছেন তো শুভেন্দুর দলের কথা, তাহলে এটাও বলুন, শুভেন্দু অধিকারীর দলরা তো দাবি করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি বলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাঁটাতার নেই, সে এলাকাটা খালি রয়েছে, সেখান দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। অনুপ্রবেশের যে সম্প্রতি ধরা পড়েছে যে কটা, তার মধ্যে ধরা পড়েছে সবচেয়ে বেশি আসাম থেকে আর ত্রিপুরা থেকে। কাদের সরকার আছে আসামে আর ত্রিপুরায়? কাদের সরকার আছে? ডবল ইঞ্জিনের সরকার। তাহলে সেখান থেকে যে অনুপ্রবেশকারী জঙ্গি, এই যে পাসপোর্টের কথা বলছে, সেখানকার জঙ্গিদের পাসপোর্ট ধরা পেল থেকে? কাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে? কলকাতার বুকে যদি কোনো জঙ্গি বা বাংলাদেশি নাগরিক ধরা পড়ে থাকে, তো আসাম আর ত্রিপুরা থেকেও তো একই জিনিস হচ্ছে। সবচেয়ে বড় কথা যে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব বিএসএফের। বিএসএফ তো এখন শুধুমাত্র বর্ডারের 5 কিলোমিটার না, এখন তো 50 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত ক্ষমতা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার আইন করে। তারপরে যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, সে নিজেই বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলছে আমি অপদার্থ, যে আমাকে দিয়ে হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব বর্ডারকে সিকিউর রাখা। যদি সেটা না পারে, সে ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর। আমি জানি না শুভেন্দুর সাথে অমিত শাহের কোনো আভ্যন্তরীণ গোলযোগ আছে কিনা, শুভেন্দুর সাথে অমিত শাহের কোনো প্রবলেম আছে কিনা আমার জানা নেই। যদি প্রবলেম থেকে থাকে সেটা ওরা মেটাবে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, শুভেন্দুর এই বক্তব্য আসলে অমিত শাহের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন, এবং এর জন্যই ওই 28 জন বিধায়ক ক্ষুব্ধ হয়ে বিজেপি ছাড়ার কথা ভাবছেন কিনা সেটা আমার জানা নেই। বিজেপি ছাড়লে আপনাদের দলে আসবে নিশ্চয়ই। দেখুন, আমাদের দলে আসবে কি আসবে না সেটা পরের প্রশ্ন, বিজেপি ছাড়ছে সেটা প্রথম কথা। আমাদের দলে আসতে গেলে দেখুন, যদি অভিষেক ব্যানার্জি বহুদিন আগে বলে রেখেছেন যদি দরজা খুলি 5 সেকেন্ডের জন্য দলটা খালি হয়ে যাবে, দরজাটা খোলা হয়নি। দরজা খোলা হবে না কে বলতে পারে? 24-এ যা হয়নি 25-এ তা হবে না কে বলতে পারে? কাল কিসনে দেখা, তাই না? তাই 25-এ যদি অভিষেক ব্যানার্জি মনে করেন দরজা খুলবেন, মমতাদি যদি অনুমতি দেন, তখন খেলা হবে। খেলা হবে, এবং খেলার পরে কি রেজাল্ট হয় বাংলার মানুষ জানে। খেলা হয় তৃণমূল জেতে।